বন্ধুরা, ভারত এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে যেটার কথা হয়তো ঢাকা স্বপ্নেও কল্পনা করেনি। এতদিন যেই সরকার নীরব থেকেছে তারা হঠাৎ এমন একটা প্ল্যান সাজিয়ে ফেলেছে যাতে বাংলাদেশের পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে গেছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসছে সেখান থেকে, যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ভরসা করছিল। ভারত একে একে থামিয়ে দিয়েছে সেই সব রেল প্রজেক্ট যেগুলো থেকে সরাসরি ঢাকার ফায়দা হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে প্রায় ৫,০০০ কোটি টাকার প্রজেক্টে আপাতত ব্রেক টেনে দিয়েছে ভারত। কিন্তু খেলা এখানেই শেষ নয়। এতদিন ধরে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা হচ্ছিল, আর ভারত এবার তারই জবাব সাজিয়েছে নিজের মতো করে। ভারতের নর্থ ইস্টকে সংযুক্ত করতে নতুন রাস্তা তৈরি হচ্ছে, মানে আগামী দিনে শিলিগুড়ি করিডোর শুধু একটা ছোট জমির ফালি থাকবে না, বরং একে রূপ দেয়া হতে পারে এক শক্তিশালী মিলিটারি হাবে। এখন প্রশ্ন হলো, যদি আগামী দিনে বাংলাদেশ চীনের কাছ থেকে অস্ত্র কিনতেও চায় বা পাকিস্তান তুরস্কের সাথে জোট বেঁধে কোনো চাল চালতে চেষ্টা করে, তাহলে কি ভারতের সামনে দাঁড়িয়ে থাকা এত সহজ হবে? এখন প্রশ্ন হলো, ভারত হঠাৎ এত বড় পদক্ষেপ নিল কেন? এর আসল কারণটা কি সেটা এবার আমরা একেবারে সিম্পল ভাষায় আপনাদের বোঝাবো। কিন্তু তার আগে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সেকেন্ড সময় নিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এটা আপনাদের জন্য একটা ক্লিক, কিন্তু এতে আমাদের অনেকটা সাহায্য হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই রেল প্ল্যানটা ছিল আসলে 3টে বড় করিডোর প্রজেক্ট নিয়ে। এই করিডোরগুলো ভারতকে সরাসরি বাংলাদেশে কানেক্ট করত এবং একই সাথে নর্থ ইস্টের রাজ্যগুলোর জন্য একটা সহজ রাস্তা তৈরি করত। শুধু ভারত নয়, এই প্ল্যানটা বাংলাদেশের জন্যও ছিল বিশাল সুবিধার। কারণটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ভারত আর বাংলাদেশ, এই দুই দেশের মধ্যে বিলিয়নস অফ ডলার্স ট্রেড হয়, আর সেই ট্রেডের ব্যাকবোন হলো বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সারা দুনিয়ায় যত কাপড় বাংলাদেশ বানিয়ে এক্সপোর্ট করে তার একটা বড় অংশ আসলে ভারতের রাস্তা ব্যবহার করেই বাইরে যেত। কিন্তু এতদিন পর্যন্ত ঢাকার সমস্যাটা ছিল যে এই বিশাল মালামাল আগে ট্রাকে করে ভারতের ভেতরে আনতে হতো, তারপর এখানকার পোর্টস আর এয়ারপোর্টস থেকে এক্সপোর্ট করা যেত। এই প্রসেসটা ছিল খুবই টাইম কনজিউমিং আর কস্টলি। ভাবুন তো, যদি ভারতের এই অ্যাডভান্স রেল কানেক্টিভিটি তৈরি হয়ে যেত, তাহলে বাংলাদেশের মালামাল সরাসরি আমাদের সিপোর্টসে পৌঁছে যেত। তখন কি হতো জানেন? যে মাল বাইরে যেতে ৩-৪ সপ্তাহ সময় লাগতো, সেটা মাত্র ৮-১০ দিনেই পৌঁছে যেত। মানে ডাবল ফায়দা। ভারতের ইজি কানেকশন আর বাংলাদেশের জন্য সুপার ফাস্ট ট্রেড রুট। কিন্তু এখানেই এসে বাংলাদেশের সবচেয়ে বড় ভুলটা করেন মোহাম্মদ ইউনুস। ভারতের বিরুদ্ধে একের পর এক স্টেটমেন্ট দিয়ে তিনি আসলে নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন, আর তার ফলাফল এখন একেবারে স্পষ্ট। ভারতও এবার সরাসরি জবাব দিতে শুরু করেছে। কখনো কটন সাপ্লাই বন্ধ, আবার কখনো ব্রেক টেনে দেওয়া হচ্ছে সেই সব প্রজেক্টে যেগুলো বাংলাদেশের ইকোনমিকে যেন অক্সিজেন দিচ্ছিল। এই প্রজেক্টগুলোর ভেতরেই ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আখাউড়া আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক। মাত্র 12.5 কিলোমিটার লম্বা লাইন। এর মধ্যে 6.78 কিলোমিটার বাংলাদেশের ভেতরে, আর বাকি 5.5 কিলোমিটার পড়ছে ভারতের ত্রিপুরায়। এখানে ভারত প্রায় 400 কোটি টাকা খরচ করার প্ল্যান করেছিল, যাতে নর্থ ইস্টের কানেক্টিভিটি আরও দ্রুত আর শক্তিশালী হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই কাজও একেবারে থেমে গেছে। এখন বড় প্রশ্ন হলো, বাংলাদেশকে কি নিজের সবচেয়ে শক্তিশালী সাপ্লাই চেনটাই নিজের হাতে ধ্বংস করে দিল? এবার একটু ভেবে দেখুন তো, এই প্রজেক্টগুলো থেকে বাংলাদেশ আসলে কতটা বিশাল লাভ তুলতে পারত। ধরুন, একটা বড় পরিকল্পনা ছিল খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত নতুন রেল লাইন তৈরি করার। প্রায় ৩৩০০ কোটি টাকা খরচ, ৬৫ কিলোমিটার লম্বা ট্র্যাক, আর মূল উদ্দেশ্য ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্টকে সরাসরি রেলওয়ের সাথে জুড়ে দেওয়া। ভাবুন তো, যদি এই লাইনটা পুরো হয়ে যেত, তাহলে বাংলাদেশের সামুদ্রিক ব্যবসা কয়েক গুণ স্পিডে বেড়ে যেত। শুধু সাউথ এশিয়াই নয়, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রেও এক বিশাল সুবিধা পেত ঢাকা। এরপর আসে ঢাকা টঙ্গী জয়দেবপুর এক্সপ্যানশন প্রজেক্ট। শুরুটা ছিল দুর্দান্ত, আর টার্গেট দেয়া হয়েছিল 2027-এর মধ্যে কাজ শেষ করার। কিন্তু মাঝপথেই সব থমকে গেল। অর্ধেক কাজ শেষ হয়েও মেশিনগুলো যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই প্রজেক্টে ভারতের দিক থেকে প্রায় 10,400 কোটি টাকা ইনভেস্ট হয়েছিল। এমনকি অ্যাক্সিস ব্যাংক অফ ইন্ডিয়াও ছিল এর বড় পার্টনার। তাও প্রজেক্টের গতি আজ শূন্যে নেমে এলো। আর এখান থেকেই গোটা ব্যাপারটা হয়ে উঠল আরও জটিল আর রাজনৈতিকভাবে সংবেদনশীল। শুধুই 3টে মেগা প্রজেক্টই নয়, পাইপলাইনে আরও 5টা নতুন রেল পরিকল্পনা ছিল। সার্ভে, ডিপিআর আর টেকনিক্যাল চেকিং প্রায় শেষ হয়ে গেছিল।
শুধু মাটিতে কাজ শুরু হওয়ার অপেক্ষা ছিল। কিন্তু হঠাৎ ভারত সবকটা পুরো 8টা প্রজেক্টেই তালা ঝুলিয়ে দিল। যে 3টে প্রজেক্ট চলছিল সেগুলোও থেমে গেল, আর যে 5টা আসতে চলেছিল সেগুলোও এখন ইতিহাস হয়ে গেল। ভারত নর্থ ইস্টে পৌঁছানোর জন্য এবার একেবারে নতুন পথ বেছে নিয়েছে। সামনে এমন রেলওয়ে আর রোড করিডর তৈরি হবে যেগুলো নেপাল থেকে শুরু করে সিকিম হয়ে ভুটান পেরিয়ে সরাসরি নর্থ ইস্টে পৌঁছে যাবে। এখন প্রশ্ন হলো, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে কোথায়? এতদিন নর্থ ইস্ট শুধু একটা চিকন করিডর চিকেন নেক দিয়েই দেশের সাথে যুক্ত ছিল, কিন্তু নতুন পরিকল্পনার পর এই এলাকা ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির জন্য এক বিশাল হাব হয়ে উঠবে, আর নাগরিক কানেক্টিভিটির জন্য থাকবে অন্য অ্যালটারনেটিভ রাস্তা। ভুটানের জন্য তো এই প্ল্যান একেবারে আশীর্বাদের মতো। তাদের ট্যুরিজম আর ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য ভারতের মাধ্যমে সরাসরি ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার সোনার সুযোগ তৈরি হবে। কিন্তু প্রত্যেকটা গুড নিউজের সাথে আসে চ্যালেঞ্জেসও। চীন এই প্রজেক্টের বিরোধিতা করবে, এটা প্রায় নিশ্চিত। আর সবচেয়ে কঠিন বাধা আসতে পারে নেপাল থেকে, কারণ ওখানকার পলিটিক্স প্রায় আনস্টেবল থাকে, আর সেটাই ভারতের এই মাস্টার প্ল্যানের গতি কমিয়ে দিতে পারে। তবে মজার ব্যাপার হবো, নেপালেরও এই নতুন রেলওয়ে প্ল্যান থেকে সরাসরি লাভ হবে। এই কারণেই প্রায় সবাই ধরে নিচ্ছে যে প্রজেক্টটা হয়তো শেষ হতে সময় লাগবে, কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া প্রায় নিশ্চিত। কিন্তু আসল প্রশ্ন আবার উঠে আসে, ভারত এত বড় বড় প্রজেক্ট হঠাৎ করে বন্ধ করে দিল কেন? সবচেয়ে প্রথম কারণ হলো জিওপলিটিক্যাল ক্ল্যাশ। ঢাকার পক্ষ থেকে ভারতকে সরাসরি জবাব দেওয়ার চেষ্টা হচ্ছিল প্রতিটা ইস্যুতে, আর এবার দিল্লিও একই স্টাইলে কাউন্টার শুরু করেছে। তবে গল্পটা শুধু এখানেই শেষ নয়। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে এক বিরাট পালাবদল। শেখ হাসিনার সরকার হঠাৎ পড়ে গেল, আর ক্ষমতা চলে গেল মোহাম্মদ ইউনুসের হাতে। কিন্তু ক্ষমতায় এসেই ইউনুস এমন এক সিদ্ধান্ত নিলেন যা ভারতের জন্য ছিল একেবারে অশনি সংকেত। তিনি খোলাখুলি অ্যান্টি ইন্ডিয়া পলিসি নিতে শুরু করলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে দেশের দাঙ্গা হাঙ্গামার ভেতর হিন্দু মাইনরিটিদেরও টার্গেট করা শুরু হলো। বিশেষজ্ঞদের ধারণা, মোহাম্মদ ইউনুস আসলে জামাতে ইসলামীর মতো কট্টরপন্থী শক্তিগুলোকে খুশি করতেই এসব ঘটনাকে একেবারে চোখ বন্ধ করে পাশ কাটিয়ে গেল। এই পরিস্থিতি ভারতের কাছে একেবারে পরিষ্কার বার্তা পাঠিয়ে দিল যে বাংলাদেশের সাথে আগের মতো নর্মাল সম্পর্ক বজায় রাখার মোটেই সম্ভব নয়। ফলাফল, ভারত এবার কড়া রুখ নিল। শুরু হলো এসেনশিয়াল গুডসের সাপ্লাই বন্ধ করার মাধ্যমে। এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে, রেলওয়ে প্রজেক্টে ব্রেক লাগানোর পর ভারত আস্তে আস্তে ইলেকট্রিসিটি আর ট্রান্সশিপমেন্ট সাপ্লাই লাইনগুলো বন্ধ করে দিতে শুরু করেছে। বাংলাদেশকে এই বড় ধাক্কা দেওয়ার পর ভারত এখন তার পুরো ফোকাস ঘুরিয়ে দিয়েছে শিলিগুড়ি করিডরে, যেটাকে সহজ ভাষায় বলা হয় চিকেন নেক। এখানে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারকে আরও শক্তিশালী করার জন্য ইউপি আর বিহারের মধ্যে থাকা ট্র্যাকগুলোকে 2 গুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর কাজ শুরু হয়ে গেছে। আলাদা আলাদা জায়গায় সার্ভে চলছে, যাতে সীমিত রুট দিয়েও ম্যাক্সিমাম সংখ্যক ট্রেন চালানো যায়। এই পদক্ষেপ ভারতের কানেক্টিভিটিকে শক্তিশালী করবে না পারবে, বরং ভবিষ্যতে যে কোনো ধরনের জিওপলিটিক্যাল চাপ এড়ানোর সুযোগও এনে দেবে। কিন্তু এখানেই এক বড় প্রশ্ন সামনে আসে, ভারত কি নর্থ ইস্টে পৌঁছানোর জন্য নেপাল আর ভুটানের ওপর নির্ভর করতে চাইছে? এই স্ট্র্যাটেজি কি ঠিক হবে, নাকি ভারতের উচিত নিজের চিকেন নেকটাকে অ্যাডভান্স টেকনোলজি আর মডার্ন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আপগ্রেড করা? শেষ পর্যন্ত কোনটা বেশি সেফ আর স্মার্ট অপশন হবে? শিলিগুড়ি করিডোরের এক্সপ্যানশন, নাকি প্রতিবেশী দেশগুলোর রাস্তা ধরে নতুন কানেক্টিভিটি খোঁজা? বন্ধুরা, এই প্রশ্নে আপনাদের মতামত ভীষণ জরুরি। নিজে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনাদের মতে ভারতের জন্য সবচেয়ে কার্যকরী পথ কোনটা হবে। আর এটাই ছিল আজকের বড় রিপোর্ট, যেটা আমরা অনেক রিসার্চ আর পরিশ্রম করে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমাদের এই পরিশ্রমকে সাপোর্ট করতে চান, তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওনারাও এই তথ্যগুলো জানতে পারেন। জয় হিন্দ, জয় ভারত।